আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর আজকের পর্বে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের সাম্রাজ্য সম্পর্কে। প্রাচীন ভারতের ইতিহাসে একের পর এক শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটেছে। তবে এই সাম্রাজ্যগুলো শুধু রাজনৈতিক ক্ষমতার জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম দিকে ভারতবর্ষে অসংখ্য জনপদ ও ক্ষুদ্র রাজ্য ছিল। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী শাসকেরা এসব জনপদ ও রাজ্যকে একত্রিত করে বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওতে আমরা প্রাচীন ভারতের প্রধান সাম্রাজ্যগুলো সম্পর্কে জানব এবং চাকরির পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজভাবে বুঝে নেব। তাহলে চলুন শুরু করা যাক। এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রাচীন ভারত ও বাংলার প্রধান রাজবংশসমূহ। চাকরির পরীক্ষায় এই ধারাবাহিকতা থেকে প্রায়ই প্রশ্ন আসে, তাই প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা এবং উল্লেখযোগ্য শাসকদের নাম মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকায় রয়েছে মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পুষ্যভূতি রাজ্য, বাংলার পাল বংশ এবং সেন বংশ। ভিডিওর পরবর্তী অংশে আমরা প্রতিটি রাজবংশ সম্পর্কে আলাদাভাবে আলোচনা করব এবং পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজভাবে শিখে নেব। এবার আসি প্রাচীন ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যে। চাকরির পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দের মধ্যে নন্দ বংশকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের প্রথম সুসংগঠিত ও বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই তাকে ভারতের প্রথম সম্রাটও বলা হয়। তার রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের এই সাফল্যের পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার প্রধানমন্ত্রী চাণক্য, যিনি কৌটিল্য নামেও পরিচিত। তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি শুধু তৎকালীন রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনাই দেয়নি, বরং আজও রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ডান পাশে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে চাকরির পরীক্ষায় আসার উপযোগী কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। চলুন এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয়ত, তিনি গ্রিক শাসক সেলিউকাস নিকেটরকে পরাজিত করেছেন। তৃতীয়ত, তিনি ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করতে সক্ষম হন। আর সবশেষে, চাণক্য বা কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাষ্ট্র পরিচালনা ও প্রশাসন বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত। আরও দুটি তথ্য মনে রাখা জরুরি। প্রথমত, মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল এবং সেই সময় এটি ভারতের অন্যতম বৃহৎ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দ্বিতীয়ত, অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, কর ব্যবস্থা, সামরিক কৌশল ও কূটনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এই কারণেই এটিকে প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বলা যায়। এবার আসি যুদ্ধের কথা। এই ব্যাপারটা তখন খুবই কমন ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য যখন একের পর এক রাজ্য জয় করে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন, ঠিক সেই সময় পশ্চিমে একটি বড় পরিবর্তন ঘটে। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায়। সেই সাম্রাজ্যের পূর্বাঞ্চলের দায়িত্ব পান তার সেনাপতি সেলিউকাস নিকেটর। কিছুদিন পর সেলিউকাস হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হন। কিন্তু তখন উত্তর পশ্চিম ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে দুই শক্তিশালী শাসকের সংঘর্ষ ছিল সময়ের অপেক্ষা মাত্র। প্রায় খ্রিস্টপূর্ব 305 সালে যুদ্ধ শুরু হয়। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলে। চন্দ্রগুপ্তের বিশাল ও সুসংগঠিত সেনাবাহিনী, বিশেষ করে যুদ্ধ হাতির কৌশলগত ব্যবহার সেলিউকাসের বাহিনীকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। দীর্ঘ সংঘর্ষের পর সেলিউকাস বুঝতে পারেন এই যুদ্ধ জয় করা সহজ নয়। শেষ পর্যন্ত তিনি শান্তির পথ বেছে নেন। দুই শাসকের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী সেলিউকাস বর্তমান আফগানিস্তান ও বেলুচিস্তানের বিস্তীর্ণ অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হস্তান্তর করেন। এর বিনিময়ে চন্দ্রগুপ্ত তাকে উপহার দেন 500 প্রশিক্ষিত যুদ্ধ হাতি। এই চুক্তির মধ্য দিয়ে দুই সাম্রাজ্যের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে ওঠে।
পরে সেলিউকাস তার রাষ্ট্রদূত মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্তের রাজদরবারে পাঠান। মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকেই আমরা মৌর্য যুগের ভারত সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এই স্লাইডে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে চাকরির পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। 2. মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র। 3. কোন বংশের পতন ঘটান? নন্দবংশ। নন্দবংশের পতনের মধ্য দিয়েই মৌর্য সাম্রাজ্যের সূচনা হয়। 4. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য। 5. চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। 6. চাণক্যের আরেক নাম বিষ্ণুগুপ্ত। 7. অর্থশাস্ত্র এর রচয়িতা কৌটিল্য। 8. অর্থশাস্ত্র গ্রন্থের ভাষা সংস্কৃত, যা প্রাচীন ভারতের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও কূটনীতির সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। 9. চাণক্যের কর্মস্থল তক্ষশিলা। 10. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। 11. চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দ। 12. চাণক্য ছিলেন ব্রাহ্মণ। 13. চাণক্য এর সঠিক বানান চয় আকার, মূর্ধন্য ন, কয় জফলা। চাণক্য শব্দটির সঠিক বানানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। 14. চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সন্ধি করেন সেলিউকাস। 15. চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে দূত হিসেবে প্রেরিত হন মেগাস্থেনিস। 16. মেগাস্থেনিসকে দূত হিসেবে পাঠান সেলিউকাস। এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখুন, কারণ মৌর্য সাম্রাজ্য নিয়ে চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসব প্রশ্নই বারবার আসে। চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন সম্রাট অশোক। তিনি ছিলেন তৃতীয় সম্রাট। তাকে মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়, কারণ তার শাসনামলেই মৌর্য সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে এবং প্রায় সমগ্র ভারতবর্ষ তার শাসনের অধীনে চলে আসে। খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোক সিংহাসনে বসেন। তার শাসনামলে উত্তর বাংলাও মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সেই সময় উত্তর বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল প্রাচীন পুণ্ড্রনগর, যা বর্তমানে বগুড়ার মহাস্থানগড় নামে পরিচিত। তবে অশোকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। তখন কাজই ছিল মনে হয় যুদ্ধ করা আর রাজ্য জয় করা। অশোকও তাই করতে চেয়েছিলেন, আর ফলাফল ছিল ভয়াবহ। খ্রিস্টপূর্ব 261 অব্দ মৌর্য সাম্রাজ্যের সীমান্তে দাঁড়িয়েছিল এক স্বাধীন রাজ্য কলিঙ্গ। সম্রাট অশোক চেয়েছিলেন সমগ্র ভারতবর্ষকে এক শাসনের অধীনে আনতে, কিন্তু কলিঙ্গ আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। এরপর শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। একদিকে ছিল মৌর্য সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী, অন্যদিকে নিজেদের স্বাধীনতা রক্ষায় জীবন বাজি রাখা কলিঙ্গের যোদ্ধারা। দিনের পর দিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে। তলোয়ারের ঝনঝন শব্দ, তীরের বৃষ্টি, যুদ্ধ হাতির গর্জন আর আহত সৈন্যদের আর্তনাদে পুরো যুদ্ধক্ষেত্র পরিণত হয় এক বিভীষিকাময় দৃশ্যে। শেষ পর্যন্ত মৌর্য বাহিনী বিজয় অর্জন করলেও সেই বিজয়ের মূল ছিল অসংখ্য প্রাণ। যুদ্ধ শেষ হওয়ার পর চারদিকে ছড়িয়েছিল শুধু মৃতদেহ, আহত মানুষ আর ধ্বংসস্তূপ। সেই হৃদয় বিদারক দৃশ্য নিজের চোখে দেখে সম্রাট অশোক গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। ইতিহাস বলে এই যুদ্ধই তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। এরপর তিনি যুদ্ধের পথ ত্যাগ করে শান্তি ও মানবতার পথে এগিয়ে যান। অশোকের উদ্যোগে বৌদ্ধ ধর্ম শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ে। ইতিহাসে এই অসাধারণ অবদানের জন্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এবার সম্রাট অশোক সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাকুরির পরীক্ষায় আসার উপযোগী তথ্যগুলো একবার দেখে নেওয়া যাক। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1. অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশ। 2. কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় খ্রিস্টপূর্ব 261 অব্দে। 3. কলিঙ্গ যুদ্ধের পর অশোক গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম। 4. ভারতের জাতীয় পতাকার চক্র অশোক চক্র। ভারতের জাতীয় পতাকার মাঝখানে যেই নীল রঙের 24টি কাঁটাযুক্ত চক্রটি দেখা যায়, সেটি অশোক চক্র। 5. অশোকের শিলালিপির লিপি ব্রাহ্মী। 6. কলিঙ্গ কোথায় অবস্থিত? কলিঙ্গের অবস্থান বর্তমান ভারতের ওড়িশা রাজ্যে। 7. অশোক বিশ্ব ধর্মে উন্নীত করতে ভূমিকা রাখেন বৌদ্ধ ধর্মকে।
বৌদ্ধ ধর্মকে ভারতীয় উপমহাদেশের বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও সম্রাট অশোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৮. অশোক কততম সম্রাট? অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট। এখন চলেন প্রাচীন ভারতের পরবর্তী গুরুত্বপূর্ণ সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্যের দিকে এগিয়ে যাই। খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে উত্তর পশ্চিম ভারত, আফগানিস্তান ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কুষাণ সাম্রাজ্য শক্তিশালী অবস্থান তৈরি করে। তবে এই সাম্রাজ্য সবচেয়ে বেশি খ্যাতি লাভ করে সম্রাট কনিষ্কের শাসনামলে। কনিষ্ককে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়। তার শাসনামলে শুধু সাম্রাজ্যের বিস্তারই ঘটেনি, শিল্প, সংস্কৃতি, ধর্ম ও চিকিৎসা বিজ্ঞানও উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়। ইতিহাসে তার শাসনকালকে কুষাণ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হল চরক সংহিতা। কনিষ্কের রাজসভায় প্রখ্যাত চিকিৎসাবিদ চরক আয়ুর্বেদ চিকিৎসার নানা তত্ত্ব, রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। আজও এটি আয়ুর্বেদের অন্যতম প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। এবার আসি গুপ্ত সাম্রাজ্যে। ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময়ে শুধু সাম্রাজ্যের বিস্তারই ঘটেনি, বরং শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গণিত ও স্থাপত্য কলায়ও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, এখানে নামে কনফিউজড হবেন না। মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজার নামও চন্দ্রগুপ্ত ছিল। তাহলে কিভাবে বুঝবেন? চন্দ্রগুপ্ত মৌর্য বললে বুঝে নিবেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর প্রথম চন্দ্রগুপ্ত বললে বুঝবেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। গুপ্ত সাম্রাজ্যকে সর্বোচ্চ শিখরে নিয়ে যান তার উত্তরসূরি সমুদ্রগুপ্ত। অসংখ্য সফল সামরিক অভিযানের মাধ্যমে তিনি সাম্রাজ্যের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেন। এই কারণেই ইতিহাসে সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল পুন্ড্রনগর। গুপ্ত যুগে সাহিত্য এক নতুন উচ্চতায় পৌঁছে। এই সময়ের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন কালিদাস। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তলম। বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রেও এই যুগের অবদান ছিল অসাধারণ। শূন্যের ধারণা ও এর ব্যবহার এই সময় আরও সুসংগঠিত ও জনপ্রিয় হয়ে ওঠে, যা পরবর্তীতে বিশ্ব গণিতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন সমৃদ্ধি ধরে রাখতে পারেনি গুপ্ত সাম্রাজ্য। মধ্য এশিয়ার যাযাবর হুনদের ধারাবাহিক আক্রমণ, অভ্যন্তরীণ দুর্বলতা, কেন্দ্রীয় শাসনের অবনতি এবং সামন্তদের ক্রমবর্ধমান ক্ষমতার কারণে ধীরে ধীরে এই সাম্রাজ্যের পতন ঘটে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়, কারণ এই সময় নির্মিত ভাস্কর্যগুলোতে সৌন্দর্য, নিখুঁত অনুপাত, ভারসাম্য এবং সূক্ষ্ম কারুকার্যের অপূর্ব সমন্বয় দেখা যায়। শুধু সেই সময় নয়, পরবর্তী যুগের শিল্পীরাও এই শিল্পশৈলীকে আদর্শ হিসেবে অনুসরণ করেছেন। তাই গুপ্ত যুগের ভাস্কর্য আজও ভারতীয় শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ১. কুষাণদের সর্বশ্রেষ্ঠ রাজা কে? কনিষ্ক। ২. কনিষ্কের ধর্মের প্রসার কোন ধর্মে হয়েছিল? বৌদ্ধ ধর্ম। ৩. চরক কোন চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত? আয়ুর্বেদ। ৪. চরকের বিখ্যাত গ্রন্থের নাম কি? চরক সংহিতা। এবার আসি গুপ্ত সাম্রাজ্যে। ৫. গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ। ৬. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত। ৭. গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে? সমুদ্রগুপ্ত। ৮. সমুদ্রগুপ্তকে কি বলা হয়? অসাধারণ সামরিক দক্ষতার কারণে তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। ৯. গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। ১০. গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি কে? কালিদাস। ১১. কালিদাসের একটি নাটকের নাম কি? অভিজ্ঞান শকুন্তলম। ১২. কালিদাসের একটি কাব্যের নাম কি? মেঘদূত। ১৩. গণিতে শূন্যের ধারণা কোন যুগে বিকশিত হয়? গুপ্ত যুগ। ১৪. গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি? হুন আক্রমণ। এই তথ্যগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে কুষাণ ও গুপ্ত সাম্রাজ্য থেকে আসা অধিকাংশ প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। এখানেই শেষ হচ্ছে প্রাচীন ভারত ও বাংলার প্রধান রাজবংশ নিয়ে আমাদের এই ভিডিওর প্রথম পর্ব। আজকের পর্বে আমরা মৌর্য, কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, তাদের উল্লেখযোগ্য শাসক এবং চাকরির পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজভাবে জানার চেষ্টা করেছি। শেষ পর্বে আমরা পুষ্যভূতি রাজ্য, পাল বংশ এবং সেন বংশ নিয়ে
বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্য, সাল, শাসক এবং বিশেষ ঘটনাগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।